সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির পর্দায়। ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথা আয়োজনটিতে আপনাদের সাথে আছি আমি সালমা সাথী খান। দর্শক এনটিভির এই আয়োজনটিতে আমরা বিভিন্ন আলোচিত বিষয়ে যেটি স্বাস্থ্যগত সমস্যা থাকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি এবং সেই সাথে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করি। আমাদের সাথে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসক, আছেন উপস্থিত ডক্টর এম ইয়াসিন আলী স্যার, চেয়ারম্যান অফ ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল। স্যার আপনাকে আমন্ত্রণ করছি আমাদের আজকের আয়োজনটিতে। জি, আপনাকেও ধন্যবাদ। স্যার যেমনটি বলছিলাম যে সমসাময়িক যে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে আমরা কথা বলি এবং তারই ধারাবাহিকতায় আজ আমরা কাঁধ ব্যথার কারণ, লক্ষণ ও চিকিৎসা নিয়ে কথা বলব এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই স্যার আমাদের সাথে আজকের গুরুত্বপূর্ণ বিষয়টিতে পরামর্শ দেবার জন্য আপনি সংযুক্ত হয়েছেন। জি, আপনাকেও ধন্যবাদ। এনটিভির দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক যেমনটি বলছিলাম যে আপনাদের সুবিধার্থে এবং আপনাদের সচেতনতার লক্ষ্যেই কিন্তু আমাদের এই আয়োজনগুলো করা থাকে। এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজে আজকের বিষয়টি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু সরাসরি সংযুক্ত হয়ে সেখানে প্রশ্নটি করতে পারেন। আ সেই ক্ষেত্রে আপনাদের যাবতীয় তথ্যগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। বয়স, ওজন, উচ্চতা এবং কি সমস্যাটিতে ভুগছেন সেটি আমাদেরকে জানান। অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আপনাদের বিষয়গুলো নিয়ে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। যেমনটি বলছিলাম স্যার কাঁধ ব্যথা নিয়ে আমাদের আজকের মূল আয়োজন। শুরুতেই যদি একটু জিজ্ঞেস করে নিই যে সাধারণত কি কারণে এই কাঁধে ব্যথার কারণ হয়ে থাকে বা কাঁধে ব্যথা হয়ে থাকে রোগীদের? জি, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আসলে কাঁধ ব্যথার অনেকগুলি কারণ। তার মধ্যে আমরা ২ ধরনের কারণ পেয়ে থাকি। একটা হলো কাঁধের ইন্টারনাল কারণ, যেটা লোকাল কারণ বলে থাকি। কিছু আছে রেডিয়েটিং পেইন। তো আমরা যদি লোকাল কারণের কথা বলি, সেক্ষেত্রে কয়েকটা জিনিস আমরা এখানে দেখতে পাই। যদি কাঁধের গঠনটা আমরা চিন্তা করি, এই শোল্ডার জয়েন্টের সারাউন্ডিং যে মাংসপেশি লিগামেন্ট গুলা রয়েছে, সেই লিগামেন্ট গুলাতে বা মাংসপেশিতে যদি কোনো আঘাত হয়, যেমন আমরা অনেক সময় হঠাৎ করে একটা ঢিল ছুটতে গেলাম কিংবা গাড়ির হাতল ধরে বসে আছি, একটা জোরে ব্রেক করলো কিংবা অসাবধানতা বশত ভারী কিছু উঠাইতে গেলাম। এই যে কাজগুলাতে অনেক সময় আমাদের এই মাংসপেশি লিগামেন্ট গুলাতে আঘাত হয়, তখন এক ধরনের ব্যথা হয়। সেটা আমরা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলি। এই সারাউন্ডিং মাংসপেশি লিগামেন্ট গুলা ব্যথা হয়ে এই মাংসপেশির এবং সারাউন্ডিং লিগামেন্ট গুলাতে এক ধরনের ইনফ্লামেশন তৈরি হয়। সেটা এক ধরনের কারণ। এছাড়া দেখা যায় যে অনেক সময় আমরা রেডিয়েটিং কিছু কারণ পাই, যেমন ঘাড় থেকে যে নার্ভ গুলো আমাদের হাতের দিকে আসছে, কোনো কারণে যদি সেই নার্ভের উপর চেপে থাকে, সেক্ষেত্রে পেইনটা রেডিয়েট করে কাঁধের দিকে, হাতের দিকে চলে আসে। সেই কারণে আমাদের অনেক সময় কাঁধে ব্যথা হতে পারে। অথবা কাঁধের সারাউন্ডিং যে মাংসপেশিগুলো রয়েছে, এটাকে আমরা রোটেটর কাফ বলি। সেই রোটেটর কাফ মাসলে যদি কোনো ইনজুরি হয়, সেক্ষেত্রে রোটেটর কাফ মাসলের ইনজুরির কারণে অনেক সময় আমরা কাঁধে ব্যথা হয়। আবার কিছু মাংসপেশির এন্ডিং আছে আমাদের এই কাঁধের এখানে শেষ হয়, যেমন সুপ্রাস্পাইনাটাস নামে একটা মাসল, যেটার মাধ্যমে আমরা শোল্ডার জয়েন্টটাকে হাতটাকে উপরের দিকে উঠাই। তো এই সুপ্রাস্পাইনাটাস মাসলের যে টেন্ডন, সেখানে যদি কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয়, সেক্ষেত্রেও আমরা বলি সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস। এরকম আসলে বিভিন্ন কারণ রয়েছে, যে কারণগুলোতে আমরা এই শোল্ডার ব্যথায় ভুগে থাকি। স্যার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি আমাদেরকে বিভিন্ন কারণ সম্পর্কে জানাচ্ছিলেন। স্যার একটু আসবো আপনার কাছে যে অনেক সময় আমরা দেখে থাকি যেমন বলছিলেন শুরুতেই যে নার্ভ জনিত বিভিন্ন সমস্যার কারণে অনেকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকেন। অনেক রোগীদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের কমপ্লেইন পেয়ে থাকি যে ঘুম থেকে ওঠার পর বা বিভিন্ন কাজ করার ক্ষেত্রে দীর্ঘ সময় যদি কাজ করে থাকেন, তারা অবশ বোধ করেন বা ঝিঁঝি অনুভূত করেন। সেই ক্ষেত্রে আসলে এটির পেছনে কি কারণ রয়েছে এবং এই সকল রোগীদেরকে কি পরামর্শ থাকবে এই রোগীদের জন্য? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে কয়েকটা কারণে এরকম হয়ে থাকে। আমরা প্রথমত যেটা পাই যে ঘাড় থেকে যে নার্ভ গুলো আমাদের হাতের দিকে যাচ্ছে, সেই নার্ভের উপর যদি চেপে যায়, অনেক সময় সেটা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এর কারণে হতে পারে কিংবা সার্ভাইকাল ডিস্ক ডিজিজ এর কারণে হতে পারে। ডিস্ক হার্নিয়েশন বা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস এর কারণে হতে পারে। এই কাঁধের থেকে যে নার্ভ গুলা ঘাড় থেকে শুরু করে কাঁধ বরাবর হয়ে এবং পুরা হাতের দিকে চলে আসে, সেই নার্ভের উপর চেপে থাকলে নার্ভের ফাংশনটা সঠিকভাবে করতে পারে না। তখন হাতে ঝিনঝিন বা অবশ অনুভব করে এবং এই কাতে যখন ঘুমায় রাতে, দেখা যায় যে এই সমস্যাটা বেড়ে যেতে পারে। আবার এছাড়াও দেখা যায় যে হাতের যে রক্তনালীগুলা রয়েছে, সেই রক্তনালীগুলাতে যদি ব্লাড সার্কুলেশন বা
রক্তের প্রবাহ যদি সঠিকভাবে না হয় সেক্ষেত্রেও অনেক সময় এই ধরনের ঝিনঝিন অবশ হতে পারে। আবার অনেক সময় আমরা দেখতে পাই যে কিছু ভিটামিন বা মিনারেলস এর ঘাটতিজনিত কারণে অনেক সময় হাতের এই ঝিনঝিন অবশ হতে পারে। এছাড়া হাতে আমাদের কার্পাল টানেল সিনড্রোম নামে একটা ডিজিজ আছে। আমরা জানি যে রিস্ট জয়েন্টের এখানে কার্পাল নামে বোনস আছে। কয়েকটা কার্পাল বোনস মাধ্যমে এই রিস্ট জয়েন্টটা গঠিত এবং এখানে ২ কার্পাল টানেল নামে একটা টানেল আছে যেখান দিয়ে নার্ভ, একটা মিডিয়ান নার্ভ নামে আমাদের একটা নার্ভ আঙ্গুলগুলাকে সাপ্লাই দেয়। সেই নার্ভে যদি কোনো কারণে কম্প্রেশন বা চাপ লেগে থাকে সেক্ষেত্রে এই ডিজিজটাকে আমরা কার্পাল টানেল সিনড্রোম বলি। সেই কার্পাল টানেল সিনড্রোমেও কিন্তু হাতে ঝিঁঝি লাগতে পারে, ঝিনঝিন অবশ হতে পারে। আসলে রোগীদেরকে রোগীদের যে উপসর্গ মূলত অনেক সময় একই রকম থাকে। সে কারণে কি কারণে এই হাতে ঝিনঝিন বা অবশ অনুভব হচ্ছে এটা নির্ণয় করার জন্য অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে যিনি উনাকে অ্যাসেসমেন্ট করে রোগটাকে নির্ণয় করবে। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমরা যেকোনো ধরনের বোনস এর ক্ষেত্রে বা যখনই হাড়জনিত সমস্যা হয় আমরা প্রায়শই লক্ষ্য করে থাকি যে ইনজুরিগত একটি কারণ বা আঘাতজনিত সমস্যা আমরা প্রায় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। সেক্ষেত্রে কাঁধে সাধারণত ট্রমাটাইজ জনিত যে ইনজুরি গুলো হয়ে থাকে সেগুলো আসলে কোন বয়সে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের হয়েছে তাদের ক্ষেত্রে কি করণীয় প্রয়োজন? ধন্যবাদ। আসলে যেকোনো বয়সেই ইনজুরি হতে পারে। তবে আমরা দেখা যায় যে কিছু ইনজুরি পাই যেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট রিলেটেড। দেখা যায় যে আমরা অনেক সময় মোটর বাইক যারা রেগুলার চালায় তাদের অনেক সময় আমরা পাই। অনেক সময় বিভিন্ন বাসের অ্যাক্সিডেন্ট থাকে, বিভিন্ন পরিবহনের অ্যাক্সিডেন্ট বা ফল ফ্রম হাইট উপর থেকে পড়ে যেয়ে অনেক সময় ব্যথা পেতে পারে। অনেক সময় আমরা দেখতে পাই যে ক্লাভিকুলার যে ক্লাভিকেল নামে আমাদের একটা বোনস আছে এখানে। এই বোনসটার যদি কখনো ফ্র্যাকচার হয় বা ইনজুরি হয় সেক্ষেত্রেও শোল্ডার জয়েন্টটা ইনভলভ হয়। তো আমরা দেখা যায় যে ক্লাভিকেল ইনজুরি হলো এবং অনেক সময় আমরা একটা কলার অ্যান্ড কাফ সিলিং দিয়ে রাখি যে হাতের মুভমেন্টটা রেস্ট্রিক্টেড করে রাখা হয়। পরবর্তীতে যখন এই সিলিংটা খুলে দেওয়া হয় বা প্লাস্টারটা খুলে দেওয়া হয় তখন দেখা যায় যে তার কাঁধটা বা শোল্ডার জয়েন্টটা স্টিফ হয়ে যায় বা জমাট বেঁধে যায়। এছাড়া বিভিন্ন স্পোর্টস ইনজুরিতে আমরা অনেক সময় কাঁধের সমস্যা নিয়ে পেশেন্ট পাই। যেমন যারা ক্রিকেটার আছে বল থ্রো করে, বল থ্রো করতে অনেক সময় রিপিটেটিভ যে স্ট্রেস গুলা হয় সেখান থেকে অনেক সময় শোল্ডারে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস ফর্ম করে বা সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস বা রোটেটর কাফ ইনজুরি আমরা যেটা বলেছিলাম। এই সমস্যাগুলো আমরা স্পোর্টস ইনজুরিতেও প্রায়ই পেয়ে থাকি। বিশেষ করে ক্রিকেট, ফুটবল বা হকি খেলোয়াড়দের এই সমস্যাগুলো আমরা প্রায়শই পাই। স্যার ধন্যবাদ জানাচ্ছি। আমি পরবর্তী প্রশ্নটি করবার আগে আপনার কাছে একজন দর্শকের প্রশ্ন তুলে ধরবো। এমডি সালাউদ্দিন সিফাত তিনি লিখেছেন তার বয়স ৩২ বছর, লো ব্যাক পেইন এর সমস্যায় তিনি ভুগছেন এবং আ এটিকে সার্ভাইকাল পেইন তিনি ডায়াগনোসিস করতে পেরেছেন। ওয়েটটি তিনি জানাতে পারেননি আমাদেরকে। আপনার কাছে সাহায্য চাইছেন, পরামর্শ চাইছেন স্যার পরামর্শ যদি দিতেন। ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে লো ব্যাক পেইনটা আমরা বলি যে আমাদের কোমরের নিচের অংশ যেটা যেমন দর্শককে দেখানোর জন্য বলছি যে আমাদের স্পাইনের পুরো স্পাইনটাকে আমরা ৩ টা ভাগে ভাগ করি। উনি আ যেমন লো ব্যাক পেইন এর কথা উল্লেখ করেছেন সাথে আবার লিখেছেন সার্ভাইকাল রিজন এও পেইন আছে। তো সার্ভাইকাল রিজন আমরা বলি ঘাড়ের অংশে, ঘাড় থেকে এই অংশটুকু যেটাকে আমরা সার্ভাইকাল অ স্পাইন বলি এবং সার্ভাইকাল স্পাইনের নিচ থেকে কোমরের উপরের অংশটুকু যেটাকে আমরা বলি থোরাসিক স্পাইন এবং নিচের যে অংশটা এটাকে আমরা বলি লাম্বোস্যাক্রাল স্পাইন। তো কোমরের যে অংশটা এটাকে আমরা বলি লাম্বোস্যাক্রাল স্পাইন। এখানে ব্যথাটা আসলে অনেক কারণেই হয়ে থাকে। যেহেতু আসলে উনি ইয়াং এজের মানুষ। এই বয়সে দেখা যায় যে আমরা মেকানিক্যাল বিভিন্ন কারণে ব্যথা কারণ হিসেবে পেয়ে থাকি। তার মধ্যে দীর্ঘক্ষণ আমরা পোর পোশ্চার মানে যে আমাদের অবস্থানজনিত কারণে অনেক সময় হয়ে থাকে। যে এখন বর্তমান সময়ে আমাদের যে কাজের ধরন আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, কেউ আবার অনেক সময় ঝুঁকে কাজ করি। এই যে দীর্ঘক্ষণ বসে থাকা, এখানে আমাদের কোমরের যে মাংসপেশি লিগামেন্ট গুলা উইক হয়ে যায় এবং সেখান থেকেই মূলত মাসল স্পাজম বা এই ধরনের লো ব্যাক পেইন গুলা শুরু হয়। আবার অনেক সময় কেউ ভারী কিছু উঠাইতে যেয়ে কোমরে অ্যা কোনো আঘাত পেয়ে এই ধরনের ব্যথা হতে পারে। উনার ব্যথার কারণটা এবং বিস্তারিত জানতে হবে। উনাকে অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে কি কারণে উনার এই কোমর ব্যথাটা হচ্ছে এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। অন্যথায় দেখা যায় যে আপনি ব্যথানাশক ওষুধ খেলেন, একটু সাময়িকভাবে ব্যথাটা কমলো, বন্ধ করলেন, আবার ব্যথা চলে আসলো। আসলে এটা সলিউশন না। আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, যিনি আপনাকে অ্যাসেসমেন্ট করে একটা সঠিক গাইডলাইন দিবেন। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার।
জি, অবশ্যই। দর্শক নিচ্ছি স্বল্প একটি বিরতি, সেই পর্যন্ত এনটিভির সাথেই থাকুন। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির পর্দায় ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে দেখছেন স্বাস্থ্য কথা আয়োজনটি। আপনাদের সাথে আছে আমি সালমা সাথী খান। আজ কথা হচ্ছে কাঁধ ব্যথার বিভিন্ন কারণ ও লক্ষণ নিয়ে। পরামর্শ দেবার জন্য আমাদের সাথে আছেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার। স্যার, আমরা বিরতির আগে বিভিন্ন বিষয় এবং কারণগুলো নিয়ে কথা বলছিলাম, আপনার কাছ থেকে পরামর্শ শুনছিলাম। একটু জানবো স্যার, শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় আমরা এই কথাটি শুনে থাকি। যাদের এই সমস্যাটি হয়েছে বা যাদের এই প্রবলেম গুলো হচ্ছে তাদের ক্ষেত্রে কি করণীয় প্রয়োজন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এটা খুবই প্রায়শই আমরা এই ধরনের রোগী পাই। বিশেষ করে ইয়াং চাইল্ডদের আমরা এই সমস্যাটা পেয়ে থাকি। অনেক সময় হঠাৎ করে একটু ব্যাগ কাঁধে নিতে গেল কিংবা একটা সাইড থেকে কিছু উঠাইতে গেল কিংবা কোনো কিছু একটা বল থ্রো করতে গেল, এই ধরনের শোল্ডার ডিসলোকেশন এর শিকার হয়। এখানে আমরা একটু বলে রাখা দর্শকদের যে আমাদের শোল্ডার জয়েন্টটা আসলে গঠনগত কারণেই একটু আনস্টেবল জয়েন্ট। এই জয়েন্টের যে গঠন সেখানে আমাদের মাংসপেশি লিগামেন্ট গুলাই মূলত জয়েন্টটাকে ধরে রাখে। তো যদি কোনো কারণে এই মাসেল বা লিগামেন্ট গুলা যদি উইক থাকে তখন এই শোল্ডার জয়েন্ট ডিসলোকেশনটা আমরা প্রায়ই পেয়ে থাকি। তো এটা দেখা যায় যে যাদের হয় রিকারেন্টলি বা কয়েকবার একাধিকবার হওয়ার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে আমরা বলি প্রাথমিকভাবে তাদের যে মাংসপেশি বা লিগামেন্ট গুলা শোল্ডার জয়েন্টের সারাউন্ডিং যে স্ট্রাকচার রয়েছে সেটাকে আমরা স্ট্রেংথেনিং করতে বলি, শক্তি বৃদ্ধি করতে বলি। তাহলে জিনিসটা বারবার হয় না এবং কিছু, কিছু নিয়ম কানুন তাদেরকে মেনে চলতে হয়। কারণ একবার যার হয় সাধারণত রিপিটেড হওয়ার চান্স থাকে। তো এইজন্য যাদের এই ধরনের সমস্যা ভুগছেন তারা ফিজিওথেরাপি চিকিৎসকের মাধ্যমে আপনি কি, কি ধরনের এক্সারসাইজ করবেন এবং কয়েকটা সেশন হয়তো আপনার ফিজিওথেরাপি লাগতে পারে। সেটা যদি নেন তাহলে দেখবেন যে আপনি দীর্ঘমেয়াদী এটা নিয়ে ভালো থাকতে পারবেন। স্যার, ধন্যবাদ জানাচ্ছি। আপনি শোল্ডার ডিসলোকেশন, জয়েন্ট ডিসলোকেশন সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন। পেশি বা লিগামেন্টে যে সমস্যা বা লিগামেন্ট জনিত যেই ব্যথা, এইগুলো নিয়ে স্যার আমরা প্রায়শই যখনই হাড়জনিত সমস্যা আসে এই বিষয়গুলো স্যার ওতপ্রোতভাবে জড়িত থাকে। ঘাড়ের ক্ষেত্রে আসলে এই লিগামেন্ট জয়েন্টে যারা ভুগছেন, ব্যথায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে আসলে কি পরামর্শ থাকবে? কি করণীয় তাদের? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা আমাদের যে স্ট্রাকচার সৃষ্টিকর্তা অনেক সুন্দরভাবে আমাদেরকে তৈরি করেছেন। তো এই যে হাড়গুলা স্পাইনে বলি বা বিভিন্ন জয়েন্টে বলি, এই হাড়গুলা তো এমনিতে থাকে না। এগুলাকে সঠিক জায়গায় ধরে রাখার জন্য কিছু মাংসপেশি, কিছু লিগামেন্ট যেগুলো আমাদের এই জয়েন্ট গুলাকে স্টেবিলিটি দেয়। তো যদি কোনো কারণে আমরা হঠাৎ কোনো আঘাত পাই ক্ষেত্রে বিভিন্ন রকম স্প্রেন বা এই ধরনের শিকার হই তখন এই মূলত প্রথমত লিগামেন্ট গুলা বা মাংসপেশিগুলা ইনজুরড হয়। তো এই সফট টিস্যু ইনজুরি আমরা বলে থাকি। এইসব ক্ষেত্রে যেকোনো সফট টিস্যু ইনজুরিতে ইনিশিয়াল পর্যায়ে আমরা বলি যে এখানে কমপ্লিট রেস্ট, জায়গাটাকে রেস্টে রাখা, আইস কম্প্রেশন বা বরফ সেঁক দেওয়া, সাথে জায়গাটাকে সম্ভব হলে এলিভেট করে রাখা। যদি এমন হয় যে হাত পায়ে বা ডিস্টাল কোনো অংশে জায়গাটা ইনজুরি হয় সেক্ষেত্রে জায়গাটাকে উঁচু করে রাখা। এছাড়া দেখা যায় যে কিছু অ্যানালজেসিক মানে ক্রিম বা পাওয়া যায় যেটা টপিক্যাল ইউজের জন্য। সেই ধরনের কিছু অ্যানালজেসিক বা ব্যথানাশক জেল বা ক্রিম এগুলা জাস্ট রাবিং করা, মালিশ করা না। তাহলে ওই জায়গাটা দ্রুত হিলিং হয়ে যায় এবং পরবর্তীতে যাতে মাংসপেশি লিগামেন্ট গুলা স্টিফ না হয়ে যায় সেজন্য কিছু সিম্পল এক্সারসাইজ আমরা করতে বলি।
আর আপনি যেমনটি বললেন যে কাঁধে বা শোল্ডার জয়েন্টে যখন হয় এই ধরনের লিগামেন্ট ইনজুরি, এক্ষেত্রেও আমরা একটু রেস্টে রাখতে বলি। সাথে, সাথে কিছু সিম্পল এক্সারসাইজ আমরা করতে বলি। অন্যথায় জয়েন্টটা স্টিফ হয়ে ফ্রোজেন শোল্ডারের দিকে পরিণত হয়। আমরা ফ্রোজেন শোল্ডার নামে একটা টার্ম হয়তো জেনে থাকি। মানে প্রায়ই মানুষ কাঁধে ব্যথা হলেই বলে থাকে যে আমার শোল্ডারটা জমাট বেঁধে গেছে বা ফ্রোজেন হয়ে গেছে। তো এটা আসলে কোনো ডিজিজ নাই, এটা একটা কন্ডিশন মাত্র, যেটা আমাদের এই শোল্ডার জয়েন্টের বিভিন্ন ব্যথার কারণে যখন আমরা জয়েন্টটাকে মুভ কম করি, জয়েন্টটা জমাট বেঁধে যায়, তখন সেই অবস্থাটাকে আমরা ফ্রোজেন শোল্ডার বলি। এটা বিভিন্ন কারণেই হয়ে থাকে। এই ব্যথার কারণটাকে নির্ণয় করাটা জরুরি। যদি কারণটাকে আমরা সমাধান করে ফেলতে পারি, তখন এই শোল্ডার জয়েন্টটাকে আমরা আবার আস্তে, আস্তে মুভেবল করতে পারবো। স্যার ধন্যবাদ জানাচ্ছি। একজন দর্শকের প্রশ্ন আপনার সামনে তুলে ধরতে চাই। আমাদেরকে প্রশ্ন করেছেন রুহুল আমিন, লিখেছেন, "আমি বেশি সময় বসে থাকলে আমার ২ পায়ে অবশ হয়ে আসে এবং ঝিঁঝি অনুভূত করেন।" উল্লেখ্য তিনি তার বয়স বা আদার কোনো ইনফরমেশন আমাদেরকে দেননি। পরামর্শ দিতে। জি, দর্শক আপনাকে ধন্যবাদ। আসলে এই দীর্ঘক্ষণ বসে থাকলে আমাদের কয়েকটা জিনিস হয়। আমরা যারা দীর্ঘক্ষণ বসে কাজ করি, আমাদের কোমরের যে মাংসপেশি বা লিগামেন্ট এগুলো উইক হয়ে যায়। সাথে, সাথে আমাদের ভার্টিব্রার যে একটা আমাদের মেরুদণ্ডের একটা নরমাল গঠন আছে, স্ট্রাকচার অনুযায়ী মেরুদণ্ডে আমাদের একটা লর্ডোটিক কার্ভ থাকে। এই কার্ভ গুলো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে স্ট্রেইট হয়ে যায়। এবং তখন যে নার্ভ গুলা কোমর থেকে পায়ের দিকে যায়, পায়ের নার্ভ গুলা নার্ভের উপর চাপ পড়ে যায় এবং তখন এই ঝিনঝিন বা অবশ অবশ অনুভূত হতে পারে। এছাড়াও দেখা যায় যে অনেক সময় দীর্ঘক্ষণ বসে থাকার কারণে পায়ের দিকে যে রক্তনালীগুলা রয়েছে, সেই রক্তনালীগুলোতেও অনেক সময় ব্লাড সার্কুলেশন কম হয়। সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা হতে পারে। তো আমরা এক্ষেত্রে ২ টা জিনিস করতে বলি। একটা হলো যে একাধারে দীর্ঘক্ষণ বসে থাকা যাবে না। আমরা বলি ০.৫ ঘন্টা বা ৪০ মিনিট পরে আপনি ৫ মিনিট একটু ব্রেক নিবেন, একটু হাঁটাহাঁটি করবেন, আবার বসবেন। এবং অফিসিয়াল যারা রেগুলার কিছু মানে ডেস্ক জব করতে হয়, তাদের কিন্তু ৮ ঘন্টা ১০ ঘন্টা ডিউটি করতে হয়। এক্ষেত্রে আমরা বলি যে ২ ঘন্টা পর, পর খুব সিম্পল ২ টা এক্সারসাইজ আছে। ব্যাক মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এটা অফিসের একটা কর্নারে দাঁড়িয়ে আপনি ৫ মিনিট এই ব্যয় করে ব্যায়ামটা করতে পারবেন। এই সিম্পল এক্সারসাইজ গুলো আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শে শিখে নিতে পারেন। সেটা যদি আপনি রেগুলার করেন এবং একটু নিয়ম মেনে চলেন, তাহলে এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারবেন। ধন্যবাদ জানাচ্ছি স্যার পরামর্শটি দেওয়ার জন্য। স্যার আপনি আলোচনার এক পর্যায়ে বলছিলেন যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। এটি সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। একটু যদি আপনি আপনার কাছ থেকে জানতাম এবং যাদের ক্ষেত্রে হয়েছে তাদের জন্য কি পরামর্শ থাকবে? হ্যাঁ, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হলো একটা ক্ষয়জনিত রোগ। এটা আমাদের বয়সের সাথে, সাথে যেমন চুল পেকে যায়, ঠিক তেমনি হাড়েরও এরকম ক্ষয় হতে থাকে। বিশেষ করে সার্ভাইকাল স্পাইন বা ঘাড়ের অংশের যে স্পাইন রয়েছে, মেরুদণ্ডের যে বাংলায় কশেরুকা বলি, এই কশেরুকাগুলারও একটু ক্ষয় হতে থাকে এবং আপনি স্ট্রাকচারটা একটু সাধারণ দর্শকদের একটু দেখাই। এই যে আমাদের ভার্টিব্রা এবং এখানে ২ ভার্টিব্রা মাঝখান থেকে হলুদ, হলুদ নার্ভ গুলা বের হয়েছে। অনেক সময় যে এই ভার্টিব্রা গুলা স্পেস ন্যারো হয়ে যেয়ে নার্ভের উপর চাপ পড়ে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাখির ঠোঁটের মতো একটু হাড় বৃদ্ধিও পায়, যেটাকে আমরা অস্টিওফাইট বলি। এই বৃদ্ধি অংশটা আবার নার্ভের উপর চাপ দেয়, তখন ব্যথাটা ঘাড় থেকে অনেক সময় পিঠের দিকে যায়, হাতের দিকে চলে আসে। তো পুরা ঘাড় থেকে শুরু করে পুরো হাতের দিকে ব্যথাটা অনুভব করে, হাতে ঝিনঝিন, অবশ-অবশ মনে হয়। কারো, কারো ক্ষেত্রে হাতে বার্নিং সেনসেশন বা জ্বালা-পোড়া করতে পারে এবং এই ঘাড় ব্যথার সাথে কাঁধ ব্যথার বিরাট একটা সম্পর্ক রয়েছে। আমরা অনেক সময় অনেক রোগী পাই যারা কাঁধ ব্যথা নিয়েই প্রথমত আমাদের কাছে আসে। কিন্তু আমরা তাকে অ্যাসেসমেন্ট করে দেখতে পাই যে কাঁধ ব্যথার মূল কারণ ছিল তার ঘাড়ের সমস্যা। কারণ দেখা যায় যে ওই ঘাড় থেকে যে নার্ভটা হাতের দিকে আসছে, নার্ভের উপর চেপে থাকার কারণে ওই হাতের মুভমেন্টটা উনি কম করেন। ব্যথা পায় যেহেতু এবং এই মুভমেন্টটা কম করার ফলে আস্তে, আস্তে জয়েন্টটা জমাট বেঁধে যায় বা স্টিফ হয়ে যায়। তো এইজন্য আপনি যথার্থই বলেছেন, এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিসে আক্রান্ত রোগীদের অনেকেই কাঁধ ব্যথায় ভুগে থাকেন। এক্ষেত্রে আসলে এই যে স্পেসটা ন্যারো হয়ে যায়, এই স্পেসটাকে বাড়ানোটাই মূলত চিকিৎসা। সেক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি এই ধরনের রোগীদেরকে অনেক হেল্প করে। আমরা ফিজিওথেরাপির মাধ্যমে তার ওই স্পেস যেটা ন্যারো হয়ে যায় ওটাকে আবার স্বাভাবিক জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। সাথে মেইনটেন্যান্স এর জন্য কিছু সিম্পল এক্সারসাইজ আমরা শিখিয়ে দিই, যেটা করলে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারে। স্যার ধন্যবাদ জানাচ্ছি পরামর্শটি দেবার জন্য আমাদেরকে। স্যার আমাদের সময় হলো আরো একটি বিরতি নেবার। আমরা বিরতির পর বিষয়টি নিয়ে আরো বিস্তারিত কথা বলব। জি, নিশ্চয়ই। দর্শক সময় হলো স্বল্প একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরছি। সেই পর্যন্ত এনটিভির সাথেই থাকুন।
ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি এনটিভির পর্দায় ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথা আয়োজনটিতে আপনাদের সাথে আছি আমি সালমা সাথী খান। দর্শক, আজ কথা হচ্ছে কাঁধ ব্যথার কারণ, লক্ষণ, চিকিৎসা নিয়ে। পরামর্শ দিচ্ছেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার। স্যার, যেমনটি বলছিলাম যে বিরতির আগে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনার কাছ থেকে পরামর্শ নিয়েছি, দর্শকদের প্রশ্নগুলো আপনার কাছ থেকে জেনেছি। আমরা সবসময় বলি যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে বা রোগ যখন হবে সেটি সমাধানের জন্য নির্ণয় করাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কাঁধ ব্যথার রোগীরা যখন আপনাদের কাছে আসে সাধারণত নির্ণয়ের জন্য কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা এই রোগীদেরকে মূলত ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টটাকেই বেশি গুরুত্ব দিই। তবে শোল্ডার জয়েন্টের এই সমস্যাগুলো নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় শোল্ডার জয়েন্টে এক্স-রে করার প্রয়োজন পড়ে। কারো ক্ষেত্রে মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড বা আল্ট্রাসোনোগ্রাফির প্রয়োজন পড়ে। এবং কিছু ক্ষেত্রে অনেক সময় মানে খুব রেয়ার কেসে এমআরআই নামে ইনভেস্টিগেশন এগুলোরও প্রয়োজন পড়তে পারে সফট টিস্যু ইনজুরি বোঝার জন্য। তো মূলত এই টেস্টগুলো আমরা করে থাকি। এছাড়া ক্লিনিক্যালি কিছু টেস্ট আমরা করি যেটার মাধ্যমে তার কি কারণে পেইনটা হচ্ছে সেই কারণটাকে খুঁজে বের করার চেষ্টা করি। তো পরবর্তীতে যখন আপনারা নির্ণয় করতে পারলেন, সেক্ষেত্রে কারণ ভেদে নিশ্চয়ই চিকিৎসা প্রক্রিয়াও ভিন্ন হয়ে থাকে। সেই বিষয়ে একটু জানবো স্যার আপনার কাছ থেকে। জি, অবশ্যই। আমরা এই প্রত্যেকটা রোগেই আসলে রোগ নির্ণয় পূর্বক চিকিৎসাটা আসলে নির্ধারণ করা হয়। আসলে ফিক্সড করে আসলে ট্রিটমেন্ট বলা যায় না। কারণ কাঁধ ব্যথার অনেক কারণের কথা আমরা আলোচনা করেছি। প্রত্যেকটা কারণের জন্য ট্রিটমেন্ট ভিন্ন থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা শোল্ডার জয়েন্টের যে ক্যাপসুলগুলা রয়েছে, লিগামেন্টগুলা রয়েছে সেখানে ইনফ্লামেশন থাকে। সেটা কমানোর জন্য আমরা ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে সেই ইনফ্লামেশনটা কমাতে পারি। এবং এই ধরনের রোগীদের মুভমেন্টটা একটু রেস্ট্রিক্টেড হয়ে যায়। তার হাতের কাঁধের মুভমেন্ট গুলা করতে পারে না সঠিকভাবে, যেমন হাত উপরের দিকে উঠাইতে পারে না, হাত পিঠের দিকে নিতে পারে না, কষ্ট হয়, জামা কাপড় পরতে কষ্ট হয়, মাথা আঁচড়াইতে কষ্ট হয়। এই ধরনের সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে যখন আসে তখন আমরা এই মুভমেন্টটাকে রেস্টোর করি। সাথে জয়েন্টের ভিতরে এক ধরনের সাইনোভিয়াল ফ্লুইড থাকে। গাড়ির চাকার মধ্যে যেমন এক ধরনের গ্রিজ থাকে, আমাদের ঠিক জয়েন্টের ভিতরে সৃষ্টিকর্তা অনেক সুন্দর করে আমাদেরকে তৈরি করেছেন। প্রত্যেকটা সাইনোভিয়াল জয়েন্টে এক ধরনের ফ্লুইড থাকে যেটা আমাদের মুভমেন্ট গুলা করতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে সেই ফ্লুইড গুলা জমাট বেঁধে যায় এবং কোনো ক্ষেত্রে বিশেষ করে ডিজেনারেটিভ কারণে, বয়সজনিত কারণে এই ফ্লুইড গুলা কমে যেয়ে থাকে। তখন এই শোল্ডার জয়েন্টের মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়। সেক্ষেত্রে অনেক সময় ইনফিল্ট্রেশনের প্রয়োজন পড়ে, জয়েন্টের ভিতর ফ্লুইডটা বাড়ানোর ইনজেকশনের প্রয়োজন পড়তে পারে, অনেক সময় কিছু ফুড সাপ্লিমেন্টের প্রয়োজন পড়ে। এবং আমাদের কিছু ফিজিওথেরাপিতে কিছু ইন্টারভেনশন আছে যেটার মাধ্যমে আমরা এই মাসেল লিগামেন্ট গুলোকে রিল্যাক্স করে মুভমেন্টটাকে আবার রেস্টোর করতে পারি। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের অরিজিন ফ্রম নেক, আমরা যেটা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে সার্ভাইকাল রিজনে বা ঘাড়ের অংশে তাদের নার্ভের উপর কম্প্রেশন বা চাপ লেগে থাকার কারণে মূলত ব্যথাটা হাতের দিকে চলে আসছে এবং এই ব্যথার কারণে তাদের মুভমেন্ট কম হয় এবং কাঁধটা আস্তে জমাট বেঁধে যায়। সেক্ষেত্রে বোথ ঘাড় এবং কাঁধ দুইটা জায়গায় তাদের ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। ঘাড়ের যে অংশে তার নার্ভের উপর চাপ লেগে আছে সেটাকেও কারেকশন করতে হয়, সাথে শোল্ডার জয়েন্টের মুভমেন্টটাকেও ফিরিয়ে নিয়ে আসতে হয়। এরকম আসলে কারণ ভেদে চিকিৎসাগুলো ভিন্ন হয়ে থাকে। তবে আমরা এইসব ক্ষেত্রে যাদের ডায়াবেটিস আছে দীর্ঘদিনের তাদের দেখতে পাই কাঁধ ব্যথাটা আমরা বেশি পাই এবং হাউসওয়াইফ যারা হাউস হোল্ড ওয়ার্ক করে মানে মহিলাদের, তাদেরও কাঁধের এই সমস্যাগুলো নিয়ে আমরা বেশি দেখতে পাই। তো এই দুই শ্রেণীর মানুষের ক্ষেত্রেই দেখা যায় যে এই কাঁধের সমস্যাটা আমরা বেশি পেয়ে থাকি। আর স্পোর্টস ইনজুরি রিলেটেড যে সমস্যা প্রথমে আলোপ করেছি বা বিভিন্ন রকম ট্রমাটিক হিস্ট্রি থেকে এই ধরনের সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। কিন্তু মূল যে সমস্যা মানে ট্রিটমেন্টটা, এই ক্ষেত্রে আসলে সমন্বিত একটু চিকিৎসার প্রয়োজন পড়ে। আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে শুধু ওষুধের সমস্যাটা সমাধান হয় না, আবার কিছু ক্ষেত্রে শুধু ফিজিওথেরাপিতেও সমস্যাটা সমাধান হয় না। এজন্য সমন্বিতভাবে যদি এই চিকিৎসাটা নেওয়া যায়, যেমন ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ, কিছু সাপ্লিমেন্ট, অনেক সময় ইনজেকশন, এই সমন্বিতভাবে যদি চিকিৎসাগুলো নেওয়া যায় রোগীর সিভিয়ারিটি অনুযায়ী, তাহলে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে এবং দ্রুত এই সমস্যা থেকে পরিত্রাণ পায়।
অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার। আপনাকে চমৎকারভাবে আপনি পরামর্শটি আমাদেরকে দিচ্ছিলেন। স্যার আমরা জানি যে বর্তমানে আমাদের জীবনগত যে জীবনধারা রয়েছে বা লাইফস্টাইল যেটিকে আমরা বলে থাকি এবং আমাদের অভ্যাসজনিত অনেক সমস্যার কারণেই এই ধরনের প্রবলেম গুলোতে আমরা প্রায়শই ভুগে থাকি। সেক্ষেত্রে আজকের বিষয়টির সাথে আসলে আমাদের লাইফস্টাইল এর বিষয়টি আসলে কতটুকু রিলেটেবল স্যার যদি পরামর্শটি দিতেন। জি, নিশ্চয়ই। আমরা আসলে বর্তমান সময়ে যে জীবনযাপন পদ্ধতি তাতে অবশ্যই অনেক পরিবর্তন হয়েছে। আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে। আমরা এখন কায়িক পরিশ্রম কম করি, বাট আমাদের দীর্ঘক্ষণ বসে থেকে কাজ করা বা মানে ব্রেইনের পরিশ্রমগুলো আমাদের বেশি হয়ে থাকে। তো এইসব ক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলোর প্রবণতা বেড়ে যাচ্ছে। কারণ আমরা দীর্ঘক্ষণ যখন বসে কাজ করি, আমাদের ঘাড়ের যে পোস্চার সেটা ঠিক থাকে না। অনেক সময় ডেস্কটপ, ল্যাপটপ বা মোবাইলে নেট ব্রাউজিং করি, সেটাও আমাদের অনেক সময় ঘাড় ব্যথা, কাঁধ ব্যথার কারণ হয়ে যায়। অনেক সময় দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহার করার ফলে শোল্ডার জয়েন্ট যেটা হ্যাং হয়ে থাকে, সেক্ষেত্রেও অনেক সময় শোল্ডার জয়েন্ট প্রবলেম হয়। তো এই জীবনযাত্রা প্রণালীতে আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। আমাদের কাজ করার ক্ষেত্রে মনিটরটা আই লেভেলে নিয়ে করতে হবে। খুব বেশি ঝুঁকে যাতে আমরা না করি। হাত ২ টা সাপোর্টেড অবস্থায় রাখতে হবে এবং ০.৫ ঘন্টা ৪০ মিনিট পর, পর ৫ মিনিট ব্রেক নেওয়া। আর প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে ৫ দিন আমরা বলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, যেমন ০.৫ ঘন্টা বা ৪০ মিনিট হাঁটা বা সুইমিং করা, সাইকেলিং করা, যার জন্য যেটা সম্ভব, অথবা ট্রেডমিলে হাঁটা। তো এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে নিজেকে অ্যাক্টিভ রাখা, শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা। শোয়ার বিছানার ক্ষেত্রে আমরা বলি একটু শক্ত বিছানায় ঘুমানো এবং শোয়ার বালিশের ক্ষেত্রে অনেক সময় এই ঘাড়ের সমস্যা তৈরি হয়। আমরা বলি যে একটা মধ্যম সাইজের বালিশ মাথার নিচে এবং ঘাড়ের নিচে একই সঙ্গে দিতে হবে, যাতে আমাদের ঘাড়ের যে কার্ভটা থাকে, কার্ভটা যেন মেইনটেইন হয়। তো এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি, তাহলে দেখা যায় অনেকাংশেই এই ধরনের লাইফস্টাইল জনিত বা জীবনযাত্রা প্রণালী সংক্রান্ত যে সমস্যাগুলো, এগুলো কমে আসবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনার চমৎকার পরামর্শগুলো। স্যার যাবার বেলায় আমাদের একজন দর্শক আছেন যিনি প্রশ্ন করেছেন। মিজানুর রহমান তিনি লিখেছেন, "বয়স ৫৩ বছর। একসময় ফুটবল খেলতাম, এখনো ফুটবল বিষয়ক মাঠে কর্মরত আছি। গত ২ বছর যাবৎ হাঁটু ব্যথায় ভুগছি, নামাজ পড়তে গেলে বসে নামাজ পড়তে পারি না। তিনি এখন কি করতে পারেন?" স্যার আপনার কাছে তিনি পরামর্শ চাইছেন। হ্যাঁ, ধন্যবাদ দর্শক আপনাকে। যে হাঁটু ব্যথা আসলে অনেকগুলি কারণে হয়। যেহেতু আপনি স্পোর্টস এর সাথে রিলেটেড, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন স্পোর্টস ইনজুরির কারণে আমাদের শোল্ডার জয়েন্টের যে মানে সরি নি জয়েন্টের লিগামেন্ট গুলা বা মেনিসকাস ইনজুরি থাকতে পারে। তো অনেক সময় দেখা যায় যে আমরা আর্লি এজে এগুলোকে খুব বেশি গুরুত্ব দিই না। উনি যখন এখন 53, এই সময় দেখা যায় যে ওই সমস্যাগুলো অনেক সময় রিকার করতে পারে এবং নি জয়েন্টের যে স্ট্রাকচার সেই অনুযায়ী দেখা যায় ওয়েট একটা ফ্যাক্টর। উনার ওয়েটটা কেমন সেটা আমাদের জানা দরকার। আর সাথে, সাথে বয়স ৪০ এর উপর হলে আস্তে, আস্তে আমাদের এই ডিজেনারেশন গুলা শুরু হয়। জয়েন্টের ভিতরে যে ফ্লুইড গুলা থাকে অনেক সময় সেগুলো কমে যেতে থাকে। তখন জয়েন্ট স্পেস রিডিউস হয়ে যেয়ে নিচে বসা, নামাজের মতো বসা বা টয়লেটে বসা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, এ ধরনের এক্টিভিটিস গুলাতে অসুবিধা হয়। আমি উনাকে বলব উনি দেরি না করে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। যিনি উনাকে একটু অ্যাসেসমেন্ট করে প্রয়োজন হলে হাঁটুর একটি নি জয়েন্টের এক্স-রে এবং অনেক সময় কিছু আর্থ্রাইটিস এর কারণে আমাদের হাঁটু ব্যথা হয়, যেমন ইউরিক অ্যাসিড জনিত গাউটি আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস। এছাড়া মানে দেখা যায় ওভারওয়েট এর কারণেও হতে পারে। তো উনার এই প্রত্যেকটা জিনিসকে একটু মেজার করে একটা সঠিক চিকিৎসা বা গাইডলাইন দিবেন। ডক্টর এম ইয়াসিন আলী স্যার আপনাকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার চমৎকার এবং গুরুত্বপূর্ণ পরামর্শগুলোর জন্য। আশা করছি আমাদের সাথে আজকে যারা দর্শকরা ছিলেন, তারা অবশ্যই আজকের বিষয়টিতে উপকৃত হবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য কথা আয়োজনটি, যেটি সম্প্রচারিত হচ্ছিল এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজে। আশা করছি আজকের অনুষ্ঠানটি থেকে, যেটি আমাদের আজকের আলোচনার বিষয় ছিল কাঁধ ব্যথা নিয়ে বিভিন্ন সমস্যা এবং তার সমাধান, যে বিষয়টি পরামর্শ দিচ্ছিলেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার, চেয়ারম্যান অফ ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল। আশা করছি স্যারের পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হাজির হয়ে যাব নতুন একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।